নিজের ব্যক্তিগত মানুষটাকে আমরা যখন অন্য কারো সংস্পর্শে দেখি, তখন না আমাদের পুরো দুনিয়া থমকে দাঁড়ায়। একজন স্ত্রীর পক্ষে এই বিষয়টা মেনে নেওয়া যে কত বেশি যন্ত্রণার, তা কেবল সেই জানে যে এই মুহূর্তে সম্মুখীন হয়েছে। কোনো মেয়েই পারে না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে। কিন্তু শত অপমান, অবহেলা, লাঞ্ছনা সহ্য করে মাটি কামড়ে পড়ে থাকার কোনো মানে হয় না। আমরা মেয়েরা নিজেরাই নিজেদের সস্তা বানিয়ে ফেলি। অথচ আমাদের উচিত তেজস্বিনী, যে আমাদের তেজের কারণে পুরো পুরুষ জাতির নত হওয়ার কথা, সেখানে আমরা তাদের কাছে হয়ে উঠি খেলনা পুতুল। এমনটা কেন হয় বলতে পারিস তারিন? কেন বারবার আমাদেরই পরীক্ষা দিতে হয়? জীবন এতটা জটিল করা উচিত নয়, যেখানে বেঁচে থাকা কঠিন হয়ে যায়। একটা কফি শপে মেয়েকে কোলে নিয়ে বসে আছে সিরাত। সামনেই তার কলেজ জীবনের বান্ধবী তারিন বসে আছে, যে কিনা পেশায় একজন আইনজীবী। আজ অনেক দিন পর তারা দুজন দেখা করল। সিরাত নিজেই ডেকেছে তারিনকে। সিরাতের মুখ থেকে উপরিক্ত কথাগুলো শুনে তারিন হতাশ স্বরে বলে, তোর সাথে কখনো এমন হতে পারে সেটা হয়তো আমরা কেউই কোনোদিন কল্পনা করিনি রে। যে মেয়েটা পুরো এলাকা কাঁপিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রতিটা ক্ষেত্রে যার পদাচরণ ছিল চোখে পড়ার মতো, সেই মেয়েটা আজ কাঁদছে। তোর চোখে তো পানি মানায় না রাত। তোর তেজি রূপ কোথায় হারিয়ে গেল? কেন তুই এখনো চুপ করে আছিস? চোখের পানি মুছে সিরাত মলিন হেসে উত্তর দেয়, আমি এমনি এমনি চুপ করে নেই তারিন, এর পেছনে অনেক কারণ আছে। দেখ, রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া বোকামি। আমি যদি এখন রাগ করে ওই বাসা ছেড়ে চলে আসি কিংবা বিবাহ বিচ্ছেদের কথা ভাবি, তাহলে আমি ওদের শাস্তি দিতে পারবো না। ওই অসভ্য ছেলের সাথে থেকে কি করবি তুই? তোর বয়সই বা কত? সবে তো 27-এ পা দিলি। তুই চাইলেই আবার নতুন করে সবটা শুরু করতে পারিস। বাচ্চা আছে তোর? সিরাতের এমন প্রশ্নে তারিন স্বাভাবিকভাবে উত্তর দেয়, না, আমার বিয়েই তো হলো 1.5 বছর আগে। এখন এসবের পরিকল্পনা করিনি আমরা। শোন, তোকে আজ কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবি কিন্তু। আচ্ছা বল, আমাদের দেশে প্রায় প্রতিদিনই অনেক ডিভোর্স হচ্ছে। এটা খুব স্বাভাবিক হয়ে গিয়েছে। একসাথে থাকতে না পারলে ডিভোর্স নেওয়া অন্যায় নয়। তবে যাদের সন্তান আছে, তারা যখন বিবাহ বিচ্ছেদের পথে পা বাড়ায়, তখন কি একেবারের জন্য হলেও সন্তানের কথা ভাবে? আমি সংসার করতে পারছি না, আমার স্বামীর সাথে আমি থাকতে পারছি না, তাই ডিভোর্স একমাত্র সমাধান। ঠিক আছে, ডিভোর্স হয়ে গেল। এরপর আমি নতুন করে জীবন শুরু করলাম অন্য একজনের সাথে। আমার প্রাক্তনও বিয়ে করে সুখে আছে। মাঝখান থেকে সমুদ্রের মাঝে আটকে গেল নিষ্পাপ সন্তানেরা। মা বাবার বিবাহ বিচ্ছেদ দেখা, তাদের নতুন করে জীবন শুরু করতে দেখা, সব কিছুই দেখে বাচ্চাগুলো। কিন্তু এসবের জন্য নিষ্পাপ বাচ্চাগুলো মানসিকভাবে কতটা ভেঙে পড়ে তা কেউ জানে না। আরে ভাই, আমি যদি বাচ্চা জন্ম দিয়ে তাকে ঠিকভাবে বড় করে তুলতেই না পারি, তাহলে আমার বাচ্চা নেওয়ার কী দরকার? বাচ্চার বাবা সন্তানের কথা ভাবেনি বলে আমিও মা হয়ে ভেবে দেখব না আমার বাচ্চা কিসে ভালো থাকবে? তাহলে আমি মা হলাম কেন? আজীবন যদি নিজের কথা ভেবেই চলতে হয়, তাহলে তো বাচ্চা জন্ম দেওয়ার দরকার নেই। মানছি তোর কথাগুলো ঠিক, কিন্তু বাচ্চার কথা কিন্তু চিন্তা করে নিজের জন্য একটু ভাববি না তুই? আচ্ছা, ধরে নে তোদের কথা মেনে নিয়ে আমি মাহাতাবকে ডিভোর্স দিলাম। এরপর অন্য একজনকে বিয়ে করলাম। সে বিয়ের আগে কথা দিল আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে আগলে রাখবে। কিন্তু বিয়ের পর যদি সে বদলে যায়, আমার মেয়েকে যদি নিজের মেয়ে ভাবতে না পারে, মেয়ে যদি বলে মেয়েকে হোস্টেলে দিয়ে দাও, অথবা এমন হলো যে সেই সংসারেও আমি সুখী হলাম না, তখন তোরা কি বলবি? একেও ডিভোর্স দিয়ে দে, আবার নতুন করে জীবন শুরু কর, এটাই বলবি তো? তারিন কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকে। তাকে এইভাবে বসতে থাকতে দেখে সিরাত দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই তো আইনজীবী, তোর কাছে তো ডিভোর্সের কেসই সবচেয়ে বেশি আসে। তুই যাদের ডিভোর্স করিয়েছিস তাদের মধ্যে কারো যদি বাচ্চা থাকে, তাহলে একদিন তার সাথে দেখা করে জিজ্ঞাসা করিস, তুমি ভালো আছো তো? আমি 100% শিওর, নিশ্চয়তা দিয়ে বলতে পারি,
সেই বাচ্চার উত্তর হবে, আমি ভালো নেই, নিজের বাবা মা ছাড়া আমি ভালো নেই, আমার বাবা মা আমার কথা একবারও ভাবেনি, আমি ওদের ঘৃণা করি। হ্যাঁ, বেশিরভাগ সন্তানই বাবা মায়ের বিচ্ছেদের পর তাদের ঘৃণা করতে শুরু করে। আমি চাই না আমার মেয়েকেও আমাকে ঘৃণা করুক, আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলুক, মাম্মা তুমি আমার কথা ভাবলে না, নিজের জীবন সুন্দর করে সাজাতে গিয়ে আমাকে একা করে দিলে। আই হেট ইউ মাম্মা। নিজের চেয়ার ছেড়ে উঠে সিরাতের পাশে গিয়ে দাঁড়ায় তারিন, কাঁধে হাত রেখে সাহস যোগায় তাকে। তুই চিন্তা করিস না, আমরা আছি তোর পাশে। শুধু আমি না, আমাদের পুরো বন্ধু মহল পাশে আছে তোর। তুই যা ভাবছিস সেটাই কর, আমাদের বিশ্বাস আছে তোর উপর। অন্যায় দেখেও চুপ করে থাকার মেয়ে তুই না। ডিভোর্স দিবি কিনা এটা সম্পূর্ণ তোর বিষয়, তবে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানাবি। এজন্যই আজ তোকে এখানে ডেকেছি, আমার এখন তোকে প্রয়োজন। বল কি সাহায্য দরকার তোর? তোর ননদ ল্যাবে কাজ করে না? হ্যাঁ, রোকিয়া ল্যাবে কাজ করে। আমার দুটো জিনিস দরকার, সেটা একমাত্র রাবেয়া দিতে পারবে। কি লাগবে? সিরাত একটা কিছু ভেবে ব্যাগ থেকে একটা কাগজ বের করে বলে, এর ভেতরে সব লেখা আছে, যেভাবেই হোক আগামী 7 দিনের মধ্যে আমার এগুলো চাই। আচ্ছা, আমি ওকে বলবো, তুই সময় মতো তোর জিনিস পেয়ে যাবি। আজ তাহলে উঠি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার দেখা হবে আমাদের। সাবধানে যা। তারিন নাবিহাকে কোলে নিয়ে আদর করে হাতে একটা উপহারের প্যাকেট দিয়ে বিদায় জানায় তাদের। বান্ধবীর থেকে বিদায় নিয়ে কফি শপ থেকে বের হওয়ার সময় কিছু একটা দেখে থেমে যায় সিরাত। একজনকে দেখে অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। নিজের ফোনের ক্যামেরা অন করে সেই ব্যক্তির কিছু ছবি তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। অন্যদিকে নিমু আজও তুলির সাথে দেখা করতে এসেছে। একটা খাম তুলির হাতে ধরিয়ে দিয়ে বলে, এখানে 25,000 টাকা আছে, তুই ভাইকে দিয়ে দিস। আচ্ছা, দিয়ে দে, কিন্তু এভাবে আর কতদিন চলবে নিমু? তোর ভাই তোকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন টাকা নিচ্ছে, আর তুই কোনো স্টেপ নিচ্ছিস না কেন? কি এমন জানে সে তোর বিয়ের বিষয়ে, যার জন্য এভাবে ভয় পাচ্ছিস তুই? এখন এসব কথা থাক, তোকে আমি সব বলবো সময় করে। আপাতত এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। নিমুকে ঘাবড়ে যেতে দেখে তুলি আর কিছু না বলে টাকাগুলো নিয়ে চলে যায়। তুলি চলে গেলেও নিমুর ভয় দূর হয় না। ঠান্ডার মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার। নিজের সুখের জন্য আমি যা যা করেছি তা জানাজানি হয়ে গেলে আমি শেষ হয়ে যাব, আর আমার অতীত সামনে আসা যাবে না। মাহাতাবকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। তার জন্য যা করার দরকার আমি সব করব। মিস্টার শাহরিয়ার মাহতাব শেখ, আমরা দুঃখিত, কারণ আপনার কোম্পানির সাথে আমাদের কোম্পানির আর কখনো চুক্তিবদ্ধ হবে না। আপনার থেকে আমরা আর কোনো ধরনের পোশাক নেব না। আপনারা নিজেদের কোয়ালিটি ধরে রাখতে পারছেন না। এভাবে চললে আপনাদের সাথে কাজ করা আমাদের সম্ভব নয়। কথাটা শুনে মাহতাব যেন বড় সড়ো রকমের ধাক্কা খায়। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ফোনের এ পাশ থেকে উত্তেজিত স্বরে পড়ে, এসব আপনি কি বলছেন মিস্টার তৌহিদ? আপনাদের সাথে আমাদের পরিচয় তো 2-1 দিনের নয়, 3 বছর ধরে একসাথে কাজ করছি আমরা। আপনাদের থেকে এবার 10 লক্ষ টাকার অর্ডার নিয়েছিল আমার কোম্পানি থেকে ইতিমধ্যে সবগুলো পোশাক বানানো হয়ে গিয়েছে। আজই তো ডেলিভারি হওয়ার কথা। সরি মিস্টার শেখ, উপর মহল থেকে যা বলা হয়েছে আমরা সেই অনুযায়ী কাজ করতে বাধ্য। আর কখনো আপনার কোম্পানির সাথে আমরা কাজ করতে পারবো না। কল কেটে যায়। মাহতাব হতাশ হয়ে চেয়ারে বসে পড়ে। তার মাথা কাজ করছে না। 10 লক্ষ টাকা তো কম নয়। এখন এতগুলো টাকার পোশাক সে কি করবে, এই ভেবেই নিঃশ্বাস আটকে আসছে তার। মাহতাবের অফিস কক্ষের পাশ থেকে কেউ একজন সরে যায়। অতঃপর কল করে একজনকে জানায় অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে। এমত অবস্থায় কোম্পানিকে অনেক লসের সম্মুখীন হতে হবে। অপর পাশ থেকে আগন্তের বলা কথাগুলো শুনে কল কেটে দেয়। মাহতাব ভীষণ মনে বাসায় ফিরে সিরাতকে দেখে অসহায় চোখে তাকায় তার দিকে। সেদিন সিরাতের গায়ে হাত তোলা ঠিক হয়নি ভেবে চোখ নামিয়ে নেয়। বাবা মা আর শ্বশুর বাড়ির সবাই চলে গেলে মাথায় জেদ চেপে যায় মাহতাবের। এতদিন সিরাতের সব কথা শুনেছে কেবল বাবার ভয়ে। এরপরেও তার বাবা যখন সব জেনে গিয়েছে, তখন সিরাতকে সহ্য হচ্ছিল না মাহতাবের। রাগের বশবর্তী হয়ে সিরাতের গায়ে হাত তুলে ফেলেছিল এই কারণে।
বিয়ের পর এটাই ছিল প্রথম গায়ে হাত তোলা। মেয়েটা সেদিনের পর থেকে আর কোনো কথাই বলেনি, দেখলেও কেমন যেন এড়িয়ে যায়। কি হয়েছে তোমার? তোমাকে এমন অস্থির লাগছে কেন? নিমুর প্রশ্নের উত্তরে মাহাতাব ছোট্ট করে জবাব দেয়, কিছু হয়নি। নিমু পুনরায় জিজ্ঞেস করে, মিথ্যা বলছো কেন? কিছু তো অবশ্যই হয়েছে। নিমু, আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গেল। 10 লক্ষ টাকা লস খেতে বসেছি আমরা। কি বলছো তুমি? 10 লক্ষ টাকা? কিভাবে হলো এসব? আমি নিজেও জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এসবের জন্য তোমার কোম্পানি পথে বসবে না তো? তাহলে তো তুমিও পথে পথে বসে যাবে। আমাদের সংসার চলবে কিভাবে তাহলে? আমি কিন্তু তোমার সাথে অভাবে সংসার করতে পারবো না। নেমুর প্রশ্নে অবাক হয় মাহাতাব। এই মেয়েটা নিজের স্বার্থ ছাড়া কি আর কিছুই ভাবতে পারে না। তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি। আমাকে একটু একা থাকতে দাও। চলে যায় মাহাতাব। নিমু এক মনে ভাবে, আমি বিয়ে করে আসতে না আসতে এই ছেলের সমস্যা শুরু হয়ে গেল। এর চেয়ে তো বিয়ে না করে প্রেমিকা হয়ে থাকাই ভালো ছিল। না চাইতেই সব পেয়ে যেতাম। মাহাতাব বাসায় আসার পরপরই মেয়েকে নিয়ে বেরিয়ে যায় সিরাত। তারিনের সাথে দেখা করে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে চলে যায় অন্য একজনের সাথে দেখা করতে। রাস্তার পাশে ছোট খাটো একটা বাড়ি, বেশ পুরানো বাড়ি বলা চলে। এই বাড়িতে অভি একাই থাকে। বছর 2 আগে মাকে হারিয়েছে, আর ছোটবেলায় হারিয়েছে বাবাকে। বাড়ির দরজা আওয়াজ করতেই বেরিয়ে আসে অভি। চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কুকরানো, মুখে খোঁচা খোঁচা দাড়ি আর চোখে উদাসীন ভাব। এই ছেলের এমন রূপ দেখে সিরাত বরাবরই হাসে। আজও তার ব্যতিক্রম হলো না। মুখে হাসি রেখে ভিতরে ঢুকে বলে ওঠে, আজও এরকম রয়ে গেলি? অভি চুলের মাঝে হাত দিয়ে মুচকি হেসে উত্তর দেয়, বোকা প্রেমিকেরা কখনো পাল্টায় না, তারা আজীবন একই রয়ে যায়। আর কতকাল এভাবে একা থাকবি শুনি? বিয়ে শাদী করবি না নাকি? তোর মতো এত বিয়ের শখ নাই আমার। তোর তো সুখে থাকতে ভালো লাগছিল না, তাই এত তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চার মা হয়ে গেলি। আমাকে খোঁচা দিয়ে কথা বলে এখনো শান্তি লাগে? জানি না, তো এতদিন পর আমার কথা মনে পড়লো হঠাৎ। কেন? মনে পড়া বারণ নাকি? ছেড়ে চলে গেলি তো নিজেই। আমাদের সবাইকে ছেড়ে অজানায় পাড়ি জমালি। আমার না খুব জানতে ইচ্ছে করে, ভালো আছিস তো তুই? সিরাত মলিন হেসে জবাব দেয়, আমি ভালো নাই রে, একদম ভালো নেই। বাস্তবতার সাথে সাথে লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তেজস্বিনীর মুখে এমন কথা মানায় না। আগের আমি সম্পূর্ণ পাল্টে গিয়েছিলাম বিয়ের পর, তবে এখন পুনরায় সেই রূপে ফিরতে হবে। কি হয়েছে তোর? আমাকে সব বিস্তারিত বল। অভি, তোকে আমার হয়ে একটা কাজ করতে হবে। বাকি সব কিছু পরে বলবো। আপাতত এই 2টো ছবি রাখ। এদের বিষয়ে সব কিছু জানতে চাই আমি। আর এক্ষেত্রে গোপনে একমাত্র তুই আমাকে সাহায্য করতে পারবি। সিরাতের হাত থেকে 2টো ছবি নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে অভি জানায়, এদের খোঁজ নিয়ে তুই কি করবি? বললাম না, সব কিছু পরে বলবো। তুই যত দ্রুত সম্ভব এদের খোঁজ নিয়ে আমাকে জানাবি। আচ্ছা, জানাবো। আজ তাহলে উঠি। মেয়েকে নিয়ে এই প্রথম এলি, 1 কাপ চা খেয়ে যা। বাচ্চাকে নিয়েই রাতের বেলা বাইরে বের হই না আমি। এখন বাড়িতে যেতে হবে খুব শীঘ্রই। তোর সাথে আমার আবার দেখা হবে। ভালো কথা, যার কথা ভেবে আজ উদাসীন তুই, সে কিন্তু বিবাহিত। ভুলে যাওয়া সহজ নয় জানি, তবুও বলবো, ভুলে যা সব। নতুন করে জীবন শুরু কর। যে তোর হবে না, তার জন্য আর অপেক্ষা করিস না। দরজার সামনে এগিয়ে যেতেই পেছন থেকে অভি বলে ওঠে, এক জীবনে কতজনকে ভালোবাসা যায় রাত? আমি একতরফা ভালোবেসে ভালো আছি। তোর আমার কথা না ভাবলেও চলবে, তুই বরং নিজেকে নিয়ে ভাব। সিরাত অসহায় চোখে পেছন ফিরে তাকায়। অভি মুখ ঘুরিয়ে নেয়। চোখের কোণে জমে থাকা তরল পদার্থ মুছে চলে যায় সিরাত। মাম্মা, তুমি কাঁদছো? মেয়ের কথায় সিরাত হাসার চেষ্টা করে বলে, না সোনা, আমি কাঁদছি না। তোমার চোখ লাল হয়ে আছে। গতকাল ঠিক মতো ঘুম হয়নি তো, তাই এমন লাগছে। ছোট মেয়েটাও হয়তো মায়ের কষ্ট বোঝে। মায়ের কোলে চুপটি করে বসে বুকে মাথা রাখে। মেয়েকে বুকের মাঝে আঁকলে নিয়ে রাতের শহর দেখে সিরাত। এইচএসসি পরীক্ষার আগের 3 মাস প্রতিদিন বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যায় প্রাইভেট পড়ে রাস্তার পাশে থাকা টং দোকানে চা খাওয়া, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, মাঝে মধ্যে হাসতে হাসতে একজন আরেকজনের ওপর গড়াগড়ি খাওয়া, রাস্তার মাঝে উদাসীন হয়ে চলাফেরা করা।
এসবই ছিল সিরাতের নিত্যদিনের কাজকর্ম। 11 জনের বন্ধুমহল ছিল তাদের। তার মধ্যে সবচেয়ে বেশি ভবঘুরে ছিল সিরাত। মেয়ে হয়েও তার সকল কাজকর্ম ছিল ছেলেদের মতো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সাথে মারামারি করা থেকে শুরু করে যে কোনো ঝামেলায় সবার আগে সিরাতকে পাওয়া যেত। সে যে অন্যায় সহ্য করতে পারতো না একদমই। তবে যে কোনো বিপদে একে অপরকে বাঁচানোর জন্য সবাই একসাথে এগিয়ে আসতো। বিশেষ করে সিরাতকে রক্ষা করার জন্য সর্বদা ওর সাথে ছিল অভি। আর ম্যাডাম নামবেন না, বাড়ির সামনে চলে আসছি। রিকশাওয়ালা ছেলেটার কথা শুনে সিরাতের ঘোর কাটে। রিকশা থেকে নেমে 100 টাকার একটা নোট এগিয়ে দেয় সিরাত। আমার কাছে ভাঙতি না এখন, সমস্যা নেই, বাকিটা ফেরত দিতে হবে না। আচ্ছা, তোমার বয়স কত? দেখে তো বেশি বয়স মনে হচ্ছে না। আমার বয়স 19 বছর। পড়াশোনা করো? হ্যাঁ, এবার এইচএসসি পরীক্ষা দেব। তাহলে পড়াশোনা বাদ দিয়ে রিকশা নিয়ে বের হয়েছো কেন এখন? আসলে গত সপ্তাহে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল। এখন অবস্থা তেমন একটা ভালো না, তাই বাবার হয়ে আমি রিকশা নিয়ে বের হয়েছি। আচ্ছা, তোমার ফোন আছে? হ্যাঁ আছে। তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, প্রয়োজনে আমি তোমাকে কল করব। আমার বাসা তো চিনেই রাখলে। এরপর কোথাও যাওয়ার হলে আমি তোমাকে কল করব। ফ্রি থাকলে চলে এসো। ছেলেটার থেকে নাম্বার নিয়ে বাসার ভেতরে চলে যায় সিরাত। নাবিহা রাস্তায় ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে আগে মেয়েকে ভালোভাবে শুইয়ে দেয় সে। তারপর ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। জরুরি একটা কাজে মাহতাবের সাথে কথা বলার জন্য তার ঘরে এসে মেঝের এক কোণে গাইনি ডাক্তারের ভিজিটিং কার্ড পড়ে থাকতে দেখে ভ্রুদয় সংকুচিত হয়ে আসে সিরাতে। কার্ডটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে লক্ষ্য করে ঘরে মাহতাব কিংবা নিমু কেউই নেই। চারপাশে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় সিরাত। ফোন হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করে। অপর পাশ থেকে কল রিসিভ হওয়ার অপেক্ষা করে সিরাত। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি সিরাত বলছি। ডাক্তার আফিফা আফরোজ। কি আজ রুগী দেখবেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে ম্যাম আসবেন না, আমি 4 দিন ম্যাম আগামী 4 দিন ম্যাম ছুটিতে থাকবেন। এরপর রোগী দেখা শুরু করবেন পুনরায়। আচ্ছা, আপনি আপনার সিরিয়াল নাম্বারটা লিখে রাখুন। ম্যাম এলে আমাকে জানাবেন। ঠিক আছে। কথা বলা শেষে কল কেটে দিয়ে সিরাত নাবিহার পাশে শুয়ে তাকে ফিডিং করায়। কিছুক্ষণের মধ্যেই মেয়েটা ঘুমিয়ে যায়। একদম ছোট থেকেই নাবিহা ঘুম কাতুরে স্বভাবের মেয়ে। মেয়ের পাশে শুয়ে কখন যেন সিরাতের চোখ লেগে আসে ঘুমে। ইদানিং রাতে ঠিক মতো ঘুম হয় না তার। অনিয়মিত ঘুমের কারণে শরীরও কেমন ক্লান্ত লাগে। ফোনের রিংটংয়ের আওয়াজে ঘুম ভেঙে যায় সিরাতের। গ্রুপ কল দেখে সাথে সাথে কল রিসিভ করে সিরাত। চিরচেনা মানুষগুলোর ছবি দেখে আপনা আপনি ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা ম্যাম আপনার? তামান্নার কথার প্রত্যুত্তরে সিরাত বলে, এতদিন পর আমার কথা মনে পড়ল তোদের? একদম আমাদের দোষ দিবি না। আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রেখেছিলি নাকি তুই? তারিন ছাড়া কারোর সাথে যোগাযোগ রাখিসনি। অথই তুই আজকাল রাগ করতে শিখেছিস। কবে থেকে তোর এই উন্নতি হলো? সবারই উন্নতি হয়েছে, শুধু তোর অবনতি হয়েছে, যা আমরা মেনে নিতে পারছি না। ফারহানের কথায় মুখ ঘুরিয়ে আসে সিরাতের। প্রায় 5 বছর পর সবার সাথে কথা হচ্ছে তার, কিন্তু এখানে দুজন নেই। এটা দেখে সিরাত প্রশ্ন করে, আগে বল বাকি দুজন কোথায়? কলে আমরা 9 জন আছি। ওদের দুজনের সাথে তোদের কারোর কোনো যোগাযোগ নেই? ওদের কেন খুঁজছিস তুই? তুই কি কারো কথা ভেবেছিস কখনো? অভির এমন প্রতি উত্তরে সিরাত কিছু বলতে যাবে, তার আগেই উর্মি বলে ওঠে, এই খবরদার, তোরা দুজন এখন একদম ঝগড়া করবি না। সিরাত আর অভি দুজন ভালো করে শোন আমার কথা। আজ তোরা ঝগড়া শুরু করলে তোদের বাড়িতে নিয়ে গিয়ে মুখে স্কচটেপ লাগিয়ে আসবো বলে দিলাম। এতক্ষণ ধরে খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনেছিল নকশি। বোনের পাশে গালে হাত বসে দিয়ে নাবিল বলে, আমাদের ভাই বোনকে সবাই ভুলে গিয়েছে, কেউ একবারও আমাদের কথা বলল না। আরে মিস্টার প্লেবয় যে। সিরাতের মুখে পুনরায় সে ডাকনাম শুনে নাবিল উচ্ছ্বসিত কণ্ঠে বলে, সুন্দরী, তুই ভুলে যাসনি আমাকে? তোকে কিভাবে ভুলবো বল? তোর মতো প্লেবয় আমাদের বন্ধু মহলে আর একটাও তো নেই ভাই। কথাটা বলে হেসে ওঠে সিরাত। স্কুল কলেজের প্রায় 1/2 মেয়ের সাথে এই ছেলের ভাব ছিল। মেয়েদের কাছে সে নাবিল ভাইয়া নামেই পরিচিত ছিল। কত মেয়ের যে তাকে ভাইয়া থেকে প্রেমিক বানাতে চেয়েছে তার নির্দিষ্ট হিসাব
সিরাত কিংবা বাকি বন্ধুদের কাছে নেই। অন্যদিকে নাবিলের যমজ বোন নকশি সম্পূর্ণ বিপরীত। শান্তশিষ্ট মেয়েটার প্রধান কাজই হলো পড়াশোনা করা। অন্যরা যেখানে আড্ডা দিতে ব্যস্ত, তখন নকশি বই মুখ গুজে পড়তে ব্যস্ত। পড়ুয়াই মেয়ের প্রেমে পড়ে পড়াশোনা বিমুখ ছেলে ফারহানও বই পাগল হয়ে উঠেছিল। পুরনো কথাগুলো মনে পড়ে সিরাতের বিষণ্ণতা কেটে যায়। প্লে ভয় ভাইকে মনে রাখলি, কিন্তু শান্ত মেয়েটার কথা ভুলে গেলি কেন বল? তারিন মজা করে বলে, নকশি পিঠা খাবো, বানিয়ে নিয়ে আয় যা। নকশি কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, সিরাত তো এখন পাক্কা গৃহিণী হয়ে গিয়েছে, আমাদের এখন রান্না করে খাওয়ানোর দায়িত্ব ওর। কিরে নকশি, পিঠা বানাতে পারিস তো? না পারলেও তোদের জন্য শিখে নেব। তোরা কবে আসবি শুধু সেটা বল। এজন্যই তো সবাইকে একসাথে কল দিলাম আমি। আগামী 17 তারিখ আমাদের বন্ধুমহল তৈরি হওয়ার 10 বছর পূর্ণ হবে। সেদিন আমরা সবাই একসাথে দেখা করব। আজ ডিসেম্বর মাসের 2 তারিখ, তার মানে আমাদের হাতে সময় আছে মাত্র 15 দিন। তারপর আমরা সবাই আবার একত্রিত হব। সকল মান অভিমান ভুলে আমরা প্রত্যেকে সেই 10 বছরের পুরনো আমি রূপে ফিরব। তারিনের কথায় সিরাত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ওরা আসবে তো? হ্যাঁ, সবাই আসবে। তুই নিশ্চিত তারিন? ওদের সাথে যোগাযোগ হয়েছে? না, তবে আমি কথা দিচ্ছি ওদের দুজনকে আমি যেভাবেই হোক সেদিন নিয়ে আসব। কথায় দেখা করতে চাচ্ছিস তোরা? তামান্নার প্রশ্নের উত্তরে তারিন বলে, সেটা এখনও ঠিক করা হয়নি, ঠিক হলে তোদের জানাবো। ওহ, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। আমরা 11 জন এবার আবার একসাথে হব। এইটুকু বলে অথই নিজ থেকেই গান গাওয়া শুরু করলো। এই মেয়ের গানের গলা অসাধারণ। দিন নেই রাত নেই অথয়ের কাছে সবসময় গান শোনার আবদার করতো বাকিরা। অথই খুশি মনে সবাইকে গান শোনাতো। অন্যদের মতো না না বলে ন্যাকামি করতো না কখনোই। অথয়ের সাথে গলা মেলায় নাবিল। এই দুজন বেশ কয়েকবার জুটি বেঁধে গান গেয়েছে। স্কুলের বিদান অনুষ্ঠান থেকে শুরু করে কলেজের নবীনবরণ অনুষ্ঠান, সবখানেই গানের জন্য প্রশংসিত হয়েছে তারা। একটা সময় তাদের বন্ধুত্ব প্রেমের রূপ নিয়েছিল। তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিল যেন পূর্ণতা পায়নি। কেন যেন পূর্ণতা পায়নি? বাকি বন্ধুরা শত চেষ্টা করেও তাদের এক করতে পারেনি। বন্ধু ঠিকই ছিল, কেবল বিচ্ছেদ হয়ে গিয়েছিল প্রেমে। গান শেষে সিরাত নকশিকে জিজ্ঞেস করে, তোর তো ফারহানের সাথে বিয়ে হয়েছে, তাহলে তোরা এখন আলাদা কেন? আরে ওর তো অন্য জেলায় পোস্টিং হয়েছে, আমি ওর সাথেই থাকি। কিছুদিনের জন্য বাবার বাড়িতে ঘুরতে এসেছি, কয়েকদিন পর চলে যাব। এখন আর একা একা আসতে হবে না তোমার। আমি তো 17 তারিখের আগেই যাব। সবার সাথে দেখা করে একেবারে চলে আসবো দুজন। আচ্ছা, আমাদের মেয়েদের বেশিরভাগই তো বিয়ে হয়ে গেল। তামান্না, উর্মি আর অথয়, তোরা 3 জন কি বিয়ে করবি না? অথয় এবং উর্মির কথা জানি না, কিন্তু আমার কাবিন হয়েছে, আগামী বছরের শুরুতে উঠিয়ে নেবে। 5 বছরে সব কিছু বদলে গেল, তাই না? ছোট ছোট আমরা আজ বড় হয়ে গিয়েছি। আগে আমাদের সামলাতো সবাই, আর এখন আমরা কেউ কেউ এটাই গোটা একাই গোটা সংসার সামলাচ্ছি। কেউ বা সংসার সামলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ছেলেরা চাকরি করতে ব্যস্ত, আর মেয়েরা বউ হতে ব্যস্ত। সময়গুলো এত দ্রুত কেন চলে যায় বলতো? সিরাতের কথায় সবাই পুরনো দিনের কথা ভাবলেও অভি খোঁচা দিয়ে বলে, তুই আগের কথা ভাবছিস কেন? বিয়ের জন্য তো পাগল হয়ে গিয়েছিলি, সুখে থাকার জন্য সব কিছু ছেড়ে বিয়ে করলি। এখন খুব সুখে আছিস তো? আহ অভি, এমনিতেই মেয়েটা ভালো নেই, এসব বলে ওর কষ্ট আর বাড়িয়ে দিস না। ওকে বলতে দে তারিন, পুরনো সব রাগ জমিয়ে রেখেছে তো, আজ সেসব উজাড় করে দিক। জানি অভির সাথে যা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু এতে তোর একার দোষ নেই। তোরা 3 জন সমানভাবে দায়ী। তোরা দুজন তো ঝগড়ায় মেতেছিস, আরেকজনের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। অথয় কথা শেষ করার আগেই উর্মি বলে ওঠে, এসব বাদ দে। অতীত ভেবে বর্তমানের সময়গুলো নষ্ট করিস না। 5 বছর তো এভাবেই কেটে গেল, এখন সবাই নতুন করে ভাব সব কিছু। মাঝরাতে কলিং বেলের আওয়াজ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে সিরাত। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে রাত 1টা ছুঁই ছুঁই। এমন সময় কে কলিং বেল বাজাচ্ছে সেটা বোধগম্য হয় না সিরাতে। 1 পা 2 পা করে এগিয়ে দরজা খুলে মাহতাবকে বিধ্বস্ত অবস্থায় দেখে সংকুচিত হয়ে আসে তার হৃদয় সংকুচিত হয়ে আসে তার। তুমি ড্রিঙ্ক করেছো মাহতাব? মাহতাবের চোখগুলো ভীষণ লাল হয়ে আছে, শার্টের কয়েকটা বোতাম খোলা, চুলগুলো এলোমেলো। সিরাতকে দেখে তার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো?
নিমু কোথায়, তোমার বউ কোথায় সেটা জানার মতো অযথা সময় আমার কাছে নেই। এত রাত অবধি বাইরে ছিলে, তার উপর ড্রিঙ্ক করে ফিরেছ। সমস্যা কি তোমার? আচানক হু হু করে কান্না শুরু করে মাহাতাব। সিরাত কিছু বুঝে ওঠার আগেই দরজার পাশ ঘেঁষে মেঝের উপর বসে হাত দিয়ে মুখ ঢেকে নেয় সে। সিরাত চুপচাপ মাহাতাবের পাশে পাশে বসে তাকে পর্যবেক্ষণ করে। কিছুক্ষণ পর শান্ত স্বরে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? আমাকে গত কয়েকদিন যাবৎ গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছি আমি। কোনো সমস্যা আছে? হয়েছে? গত 9 দিনে আমি বড় বড় 3টা অর্ডার হারিয়েছি। একজন এক এক রকম বাহানা দিচ্ছে। একদিকে ব্যবসার অবস্থা খারাপ, অন্যদিকে বাবা আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। সব দিক থেকে আমি শেষ হয়ে যাচ্ছি। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আমি পথে বসবো। নতুন বউ আসতে না আসতেই তোমার অবনতি শুরু হলো। তোমার কথা ভেবে আসলেই আমার খারাপ লাগছে। মাহাতাব সিরাতের দিকে তাকিয়ে বলে, মজা করছো তুমি? এসব বাদ দাও, আমার তো একটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন? নিমুর সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল আমাদের। নিমু কি শুরু থেকেই জানতো যে তুমি বিবাহিত? না, আমি তো অন্য অ্যাকাউন্ট থেকে কথা বলতাম, সেখানে সবাই জানতো আমি অবিবাহিত। কথাটা শুনে সিরাতের চোখের কোণে পানি জমে যায় রাগে। হাতের মুঠ শক্ত হয়ে আসে। সে আরও কিছু প্রশ্ন করতে যাবে, তার আগে মাহাতাব সিরাতের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। সিরাত মাহাতাবের হাত ধরে তাকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যায়। চুলগুলো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, অন্য মেয়েদের সাথে সম্পর্ক করার খুব শখ না তোমার, তাই না? এত যদি শখ আমি না ঘুচিয়েছি তো আমার নামও সিরাত নয়। কিছু একটা ভেবে সিরাত মাহাতাবকে নিজের ঘরে নিয়ে যায়। নাবিহার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বিছানায় শুইয়ে দেয়। তারপর মাহাতাবের ফোনটা হাতে নিয়ে তার আঙুলের ছাপ দিয়ে লক খুলে ফোন চেক করতে শুরু করে। নিমুর সাথে মাহাতাবের কিভাবে পরিচয় হয়েছিল, কিভাবে তারা সম্পর্কে জড়ায়, সব কিছু পেয়ে যায় অন্য একটা আইডিতে। ভাগ্যক্রমে সেই আইডি লগ ইন করা ছিল মাহাতাবের ফোনে। ফোনের প্রাইভেট স্পেসে মাহাতাবের সাথে নিমুর ঘনিষ্ঠ অবস্থার একটা ভিডিও দেখে আপনা আপনি সিরাতের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মেঝের উপর বসে অঝরে কাঁদে সে। একজন নারী সব কিছু পারে, কিন্তু নিজের স্বামী কিংবা প্রিয় মানুষের আশেপাশে অন্য নারীকে সহ্য করতে পারে না। সে যত কঠিন মনের মানুষই হোক না কেন। প্রথম যেদিন মাহাতাবের সাথে সিরাতের দেখা হয়, সেদিন মাহাতাব বলেছিল, আমার কিন্তু সংসারী মেয়ে পছন্দ। তুমি বিয়ের পর লেখাপড়া করবে, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো করে থাকতে পারবে, কিন্তু আমি যতক্ষণ বাড়িতে থাকবো কিংবা তোমার সাথে থাকবো, ততক্ষণ আমি ব্যতীত অন্য কোনো দিক মনোযোগ দিতে পারবে না তুমি। বেশি বন্ধু বান্ধব বানানোর প্রয়োজন নেই। আমি হব তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। যদি আমার ইচ্ছার মর্যাদা তুমি রাখতে পারো, তাহলে কথা দিচ্ছি তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো আমি। সিরাত সেদিন মাহাতাবের কথা রেখেছিল। মানুষটার ইচ্ছার মর্যাদা দিয়েছে সে। তবে মাহাতাব কথা দিয়ে কথা রাখেনি। তুমি আমাকে কথা দিয়েছিলে মাহাতাব, আমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে, কিন্তু তুমি কথা রাখলে না। আমি সারা জীবন ভালোবাসা, বিশ্বাস আর সম্মান ছাড়া তোমার কাছে কিচ্ছু চাইনি। যেখানে আমার পুরো দুনিয়া জুড়ে তুমি ছিলে, সেখানে তোমার দুনিয়ায় আমি কোথাও নেই। বিয়ের আগে আমি যেমন ছিলাম তেমন সিরাতকে তুমি চাওনি, সেজন্য নিজেকে পাল্টিয়ে ফেলেছিলাম। তুমি চেয়েছিলে বিয়ের পর আমার কোনো ছেলে বন্ধু থাকা চলবে না, বেশি বাইরে যাওয়া যাবে না, সংসার সামলাতে হবে মনোযোগ দিয়ে। আমি মেনে নিয়েছিলাম তোমার সকল শর্ত, বিনিময়ে চেয়েছিলাম শুধু তোমাকে। কিন্তু তুমি কথা দিয়ে কথা না রাখা মানুষ। এমন মানুষের প্রতি আমার আজন্ম ঘৃণা জন্মাক। যে পুরুষ আমি ব্যতীত অন্য নারীকে ছুঁয়েছে সেই ইচ্ছায়, সেই পুরুষ আর কখনো আমার না হোক। আমি তোমাকে ভালোবাসি না মাহাতাব, ভালোবাসি না তোমাকে। চোখের পানি শুকানোর আগেই রাত পেরিয়ে ভোর হয়ে যায়। আজ আর ঘুমাতে পারে না সিরাত। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে সে। ভোর রাতে ঠান্ডা পানি শরীরে লাগার ফলে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে গোসল করে বের হয় সিরাত। তার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা রাতের আধারে মাঝেই সীমাবদ্ধ থাকে। প্রতিটা দিন একটু একটু করে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে সে। কিন্তু বাইরের মানুষকে এসব দেখানো যাবে না, কারণ মানুষগুলো বড্ড স্বার্থপর। অন্যের কষ্টে আনন্দ পায় তারা, ঠাট্টা করে, উপহাস করে, হাসাহাসি করে। এমন স্বার্থপর দুনিয়ায় নিজের কষ্টগুলো কাউকে দেখাতে নেই। সকালে তীব্র মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে মাহাতাবের।
চোখ মিলে পাশে মেয়েকে দেখে তার দিকে এগিয়ে যেতে ধরলে সিরাত মেয়েকে কোলে তুলে নেয়। কঠোর কণ্ঠে বলে, তুমি ড্রিঙ্ক করেছো গতকাল? এই অবস্থায় মেয়েকে ছুঁতে পারবে না তুমি। নিজের ঘরে নিয়ে গোসল করে নাও যাও। আমি সারা রাত এখানেই ছিলাম। হ্যাঁ, এখানেই ছিলে। তুমি ঘুমাওনি? আর এত সকালে গোসল করছো কেন তুমি? তুমি ভেজা কেন? চুল ভেজা কেন? রাতে কি আমাদের মাঝে কিছু হয়েছিল? মাহাদের প্রশ্নে সিরাত রেগে চিৎকার করে বলে, কি হবে আমাদের মাঝে? হ্যাঁ, তোমার মতো একজনের সাথে এক বিছানায় থাকতে আমার রুচিতে বাধে। তাই সারা রাত না ঘুমিয়ে মেঝের এক কোণে বসেছিলাম। এসবের কারণে মাথায় যন্ত্রণা হচ্ছিল, তাই গোসল করেছি। স্বাভাবিক স্বাভাবিক একটা প্রশ্ন করেছি, তার জন্য তো রেগে যাচ্ছ কেন? তোমার কাছে যা স্বাভাবিক সেটাই আমার কাছে ভীষণ অস্বাভাবিক। এখন কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যাও। মাহাতাবকে তবুও বসে থাকতে দেখে সিরাত পুনরায় বলে, কি হলো? বেরিয়ে যাও। বিরক্ত নিয়ে বের হয়ে যায় মাহাতাব। সিরাত মেয়েকে নিয়ে বিছানার উপর বসে চুপচাপ বসে থাকে। গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং বাবু। ঘুম কেমন হলো? ভালো। চলো তোমাকে দাঁত ব্রাশ করিয়ে দিই। মাম্মা, আজ আমাকে সাজিয়ে দেবে? হঠাৎ সাজতে ইচ্ছে করছে কেন? এমনি। আচ্ছা, আজ আমরা দুজনেই সাজবো, শাড়ি পরবো, কেমন? আচ্ছা, এখন তাড়াতাড়ি চলো, ফ্রেশ হয়ে এসে খেতে হবে তো। মেয়েকে দাঁত ব্রাশ করিয়ে দিয়ে ভালোভাবে চোখ মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে গালে চুমু এঁকে দেয় সিরাত। এই ছোট মেয়েটা একদম আমার মতো হয়েছে। শুনেছি ছোটবেলায় আমিও এমন ছিলাম। সাজগোজ নিয়ে আমার মধ্যে ব্যাপক আগ্রহ কাজ করত। মেয়েটা মায়ের মতো হয়েছে, এই ভালো ভালো। বাপের মতো হলে তো চরিত্র নিয়ে সন্দেহ থাকতো। আমার লক্ষ্মী মেয়েটা সব সময় যেন আমার মতোই থাকে। আনমনে কথাটা ভেবে সিরাতের মুখে হাসি ফুটে ওঠে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে 4-5 জন ছেলেকে ইচ্ছা মতো মারছে সিরাত। রাগে তার পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। পাশে একটা মেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েদের দেখলে জ্বালাতন করতে মন চায়, তাই না? আজ তোদের সব শখ আমি মিটিয়ে দেব। পরিবার থেকে কোনো সুশিক্ষা পাসনি, তাই না? নিজের মা বোনের সাথে এমন করিস? বোনের হাত ধরে বলিস তোকে অনেক হট লাগছে, কাছে টানতে ইচ্ছা করে? বলিস না তো? তাহলে অন্যের বোনের দিকে কোন নজর দিস কেন? আচমকা একজন সিরাতের হাত ধরে ফেলে। একজন ছেলের শক্তির সাথে সিরাত আর পেরে উঠছে না। সমস্ত শক্তি যেন শেষ হয়ে গিয়েছে এতক্ষণ যাবৎ মারামারি করে। হাতে ব্যথা অনুভব করে চোখ বন্ধ করে নেয় সিরাত। অনেকক্ষণ ধরে তোর বাড়াবাড়ি দেখছি। তুই একা আমাদের কুপকাত করবি? এত সহজ নাকি? আগে তো শুধু ওই মেয়েকে ধরেছিলাম, এখন তোকেও নিয়ে যাব। চল আমাদের সাথে। সিরাত শত চেষ্টা করেও হাত ছাড়াতে পারে না। তার হুডির পকেটে সে সব সময় কিছু সেফটি পিন রাখে। কায়দা করে অন্য হাত দিয়ে সেই পিন বের করে ছেলেটার হাতে গেঁথে দিয়ে দেয়। ব্যথায় চিৎকার করে ওঠে সেই ছেলে। তোর এত বড় সাহস আমাদের সাথে লাগতে আসিস? তোরা ধর তো এটাকে। কথাটা বলে অন্য একজন সিরাতের কাছে এসে তার গায়ে হাত তুলতে গেলে পেছন থেকে কেউ সজোরে লাথি দেয় তার পিঠে। তার পেছন থেকে বেরিয়ে আসে অভি। সিরাত দুজনকে দেখে দেহে প্রাণ শক্তি ফিরে পায় শরীরে। আগন্তুক মেয়ের কাছে গিয়ে বলে, তোমাকে যারা বাজে ভাষায় বাজে ইঙ্গিত দিয়েছে প্রত্যেকে নিজ হাতে শাস্তি দেবে তুমি। চলো আমার সাথে। ইতিমধ্যে ছেলেগুলোর অবস্থা খারাপ করে ফেলেছে অভি আর তার বন্ধু মিলে। সিরাত মেয়েটাকে সামনে এনে ব্যাগ থেকে স্টিলের স্কেল বের করে তার হাতে ধরিয়ে বলে, শুরু করো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থাকে সিরাতের দিকে, অতঃপর চোখ বন্ধ করে কিছু একটা ভেবে ইচ্ছামতো স্কেল দিয়ে আঘাত করে ছেলেগুলোর শরীরে। একদিকে ছেলেগুলোর চিৎকার, অন্যদিকে উৎসুক জনগণের ভিড়। সব কিছু মিলিয়ে পরিবেশটা অন্যরকম হয়ে গিয়েছে। নিজের রাগ মিটিয়ে মেয়েটা সিরাতকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কৃতজ্ঞতা সুরে বলে, ধন্যবাদ আপু। এখানে এতজন থাকা সত্ত্বেও কেউ প্রতিবাদ করেনি, কেবল আপনি এগিয়ে এসেছেন। আপনার এই উপকার আমি কখনো ভুলব না। কান্না বন্ধ করো। তুমি কেন কাঁদছো? যারা অন্যায় করেছে তারা কাঁদবে। একটা কথা মনে রাখবে, নিজেকে কখনো দুর্বল ভাববে না। তুমি নারী, তুমি নিজেকে বাঁচানোর ক্ষমতা নিজের মধ্যে লুকিয়ে রেখেছ। যে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে পরিস্থিতি মোকাবেলা করতে জানতে হবে। আজ যেমন ভয় পেয়ে জড়সড় হয়েছিলে, এমনটা আর কখনো করবে না। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করা আগ পর্যন্ত প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে। আপনার কথাগুলো আমি মনে রাখবো আপু। আচ্ছা, নাম কি তোমার? পুষ্প।
সিরাত পুষ্পকে পাশে রেখে আশেপাশের মানুষজনের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, বিনা টিকিটে সার্কাস দেখা শেষ। ভিডিও করেছেন তো অনেকেই। এসব ভিডিও অনলাইনে কি ক্যাপশন দিয়ে ছাড়বেন? একজন মেয়ের এমনই হওয়া উচিত, এভাবেই প্রতিবাদ করা উচিত অন্যের বিরুদ্ধে। এসবই লিখবেন তো? নাকি একজন মেয়ে কতটা উশৃঙ্খল হলে ছেলেদের সাথে এভাবে মারামারি করতে পারে? এটা দেখুন, আপনারা একটা এমন ক্যাপশন দিবেন? না, মানে আপনাদের যোগ্যতা তো এতটুকুই। আপনারা বিনা আমন্ত্রণে সার্কাস দেখতে চলে আসেন, কিন্তু প্রতিবাদ করার সময় হয়ে যান ভেজা বিড়াল। এই যে এখানে এতজন ছেলে আছেন, প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই অসভ্য ছেলেগুলোর অসভ্যতামি দেখলেন। একজনেরও সাহস হলো না প্রতিবাদ করার। এমন মেরুদণ্ডহীন কাপুরুষ হওয়ার থেকে অপমানের আপনাদের জন্ম না হয়, না হলেই বোধহয় ভালো হতো, তাই না? সবাইকে চুপ করে থাকতে দেখে রাগে শরীর কাঁপে সিরাতের। অভি তার কাছে এসে বলে, শান্ত হ, এখানে আর কোনো ঝামেলা করিস না, পুলিশ আসছে। এবার যা করার ওরা করবে, তুই আমাদের সাথে চল। একটু দাঁড়াও। পায়ে ব্যথা লাগায় হাঁটতে কষ্ট হচ্ছে সিরাতের, তবুও পুষ্পের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলে, একা বাড়ি যেতে পারবে তো? হ্যাঁ পারবো, সামনের 2টা মোড় পার হলেই আমার হোস্টেল। হোস্টেলে থাকো তুমি? হ্যাঁ। আচ্ছা, সাবধানে চলাফেরা করবে। তুমি প্রথম বর্ষে পড়ো, তাই না? হ্যাঁ আপু। আমাকে আপু রাখতে হবে না, আমি তোমার সমবয়সী। সিরাতের কথা শুনে অবাক চোখে তাকিয়ে থাকে পুষ্প। এ অবাক হওয়ার কারণে সিরাত জানে, তাই মুচকি হেসে বলে, এভাবে তাকাতে হবে না, যাও হোস্টেলে ফিরে যাও। ধীরে ধীরে রাস্তা ফাঁকা হয়ে যায়। অভি সিরাতের কাছে এসে বলে, এখন তুই বাড়িতে চল। আমি না ঠিক মতো হাঁটতে পারছি না, ডান পায়ে খুব ব্যথা করছে। কথাটা বলা শেষ হওয়ার আগেই তৎক্ষণাৎ একজন সিরাতকে কোলে তুলে নেয়। আরে ইভান, কি করছিস তুই? নামিয়ে দে আমাকে। একদম চুপ করে থাকবি। রোমান্স করার জন্য কোলে তুলে নিইনি তোকে। হাঁটতে পারছিস না, তাই বাধ্য হয়ে তোকে স্পর্শ করতে হলো, নয়তো কখনোই তোকে স্পর্শ করতাম না। এতক্ষণ যাবৎ স্মৃতিচারণ করছিল সিরাত। সেদিন প্রথমবারের মতো কোনো ছেলে তাকে স্পর্শ করেছিল। ভেতরে সংকোচবোধ থাকলেও সেদিন সিরাত ইভানকে কিছুই বলেনি, কারণ সে জানত ইভান কখনো তার অসম্মান করবে না। বিয়ের আগে সেই স্পর্শ ছিল সিরাতের জীবনে প্রথম এবং শেষ স্পর্শ। ঘটনার প্রায় 6 বছর পর পার হয়ে গিয়েছে, কিন্তু আজও সিরাত কিছুই ভুলতে পারেনি। ভালো আছিস? পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে সিরাত। এতদিন পর সেই মানুষটার কণ্ঠ শুনে পেছন ফিরে তাকায় সে। অস্ফুট স্বরে উচ্চারণ করে, ইভান। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকিয়েও কোনো এক অজানা কারণে চোখ সরিয়ে নেয় সিরাত। স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? সব সময় যেমন থাকি, বিন্দাস। একা এসেছিস নাকি পরিবার সহ? তুই হয়তো রুলস ভুলে গিয়েছিস, আজ এখানে শুধুমাত্র বন্ধুদের ডাকা হয়েছে, তাদের পরিবার সহ ডাকা হয়নি। ও হ্যাঁ, মনে ছিল না। এত তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলি? স্মৃতিশক্তি কমে গিয়েছে, এত স্মৃতি মনে রেখে কী লাভ বল? দুজনের কথার মাঝে একজন দৌড়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে। দোস্ত, কেমন আছিস তুই? জানিস, তোকে আমি খুব মিস করেছি। অবশেষে তোর সাথে দেখা হলো আমার। সিরাত হাসি মুখে বান্ধবীকে জড়িয়ে ধরে বলে, আমি খুব করে চাইছিলাম যেন আজ তোর সাথে দেখা হয় আমার। তোর সাথে আমার দেখা হওয়াটা ভীষণ জরুরি ছিল মা। পুরনো বন্ধুদের ফিরে পেয়ে প্রত্যেকের মুখেই আজ তৃপ্তির হাসি ফুটে উঠেছে। 11 জন বন্ধু আজ আবার এক হয়েছে। একে একে প্রত্যেকে এক জায়গায় এসে দাঁড়ায়। অতপর স্ক্রিনে বড় করে ভেসে ওঠে একটা ভিডিও। সাথে ভেসে আসে সিরাতের কণ্ঠস্বর। ডিসেম্বরের 17 তারিখ, সময়টা 2013 সাল। জেএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ভর্তি হলাম রেটিনায়। পড়াশোনা করতে এসে পরিচয় হলো এক ঝাঁক নতুন মুখের সাথে। এক একজনের এক এক রকম ব্যক্তিত্ব। কেউ হাসি খুশি তো কেউ গম্ভীর, কেউ চঞ্চল তো কেউ শান্ত। 9 জন নতুন মানুষের সাথে পরিচয় হয় আমার এবং মামার। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে আমাদের মাঝে। সে কি শক্ত বন্ধন আমাদের! মাত্র কয়েক মাসে আমরা সবাই হয়ে উঠি একে অপরের জানের জান দোস্ত। আমি আর মা তখন ভিন্ন স্কুলের বাসিন্দা। ফলস্বরূপ তাদের থেকে আলাদা হওয়ার ভয় কাজ করা শুরু করলো আমাদের মনে। দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম ওদের স্কুলে ভর্তি হব। এর মাঝে জেএসসি পরীক্ষা হয়ে গেল। পরীক্ষার পর সবাই মিলে একসাথে মিলিত হলাম ডিসেম্বরের 17 তারিখে। সেই দিনেই আমাদের বন্ধু মহলের জন্মদিন হিসেবে ঘোষণা করলাম আমরা। সিরাত, তারিন, মাওয়া, উর্মি, নকশি, তামান্না, অথয়, নাবিল, ইভান, অভি, ফারহান
এই 11 জনের সংমিশ্রণে তৈরি হওয়া বন্ধু মহলের আমরা নাম দিলাম ওয়ার্ল্ড অফ স্টার। দেখতে 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 পেরিয়ে গেল ওয়ার্ল্ড অফ স্টারের 10 বছর। এই 10 বছরে সবার জীবনের গল্প পাল্টেছে, তবে পাল্টা নাই শুধু আমাদের বন্ধুদের গল্প। আমরা বড় হয়ে গিয়েছি ঠিকই, তবে আমাদের বন্ধুত্ব আজও টিকে আছে, অস্তিত্বের লড়াইয়ে টিকে আছে ওয়ার্ল্ড অফ স্টারের গল্প।